আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা যারা সাধারণত এখন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। সাধারণত আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা তো আজকে পরীক্ষা দিলে, মানে আজকে তোমরা পরীক্ষা দিয়েছো ইংলিশ ফার্স্ট পেপার, এবং ইংলিশ ফার্স্ট পেপারে হচ্ছে গিয়ে তোমাদের কিছু বোর্ডে হচ্ছে কমন আসছে, কিছু বোর্ডে তোমরা বলছো যে এখানে কমপ্লিটিং স্টোরিটা ট্রেডিশনাল বেসড আসে নাই, আসছে হচ্ছে ক্রিয়েটিভ, যার কারণে তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছো আমি জানি। আচ্ছা, হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি তোমাদেরকে কিন্তু ট্রেডিশনাল স্টোরিজের পাশাপাশি ক্রিয়েটিভ স্টোরিও দিয়েছিলাম এবং বলেছিলাম ক্রিয়েটিভ স্টোরিও আসার সম্ভাবনা বেশি, কারণ 24 সালে সব থেকে বেশি ক্রিয়েটিভ স্টোরি এসেছিল। ওকে, তো আসো এবার আমরা একটু প্যারাগ্রাফ লেখার কৌশল সম্পর্কে জেনে নেই। প্যারাগ্রাফ লেখার কৌশল সম্পর্কে জানার আগে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই, যে সাজেশনের মধ্যে এই প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা রয়েছে। এখানে টোটাল 13টা প্যারাগ্রাফ আছে। এই 13টা প্যারাগ্রাফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার মধ্যে ইম্পর্টেন্ট যদি তুমি বলতে চাও তাহলে আমি বলতে পারি ইম্পর্টেন্ট ট্রাফিক জ্যাম থাকতে পারে, স্কুল ম্যাগাজিন, ট্রি প্ল্যান্টেশন, অবশ্যই পলিউশন সম্পর্কিত প্যারাগ্রাফ। ডেঙ্গু ফিভারটা একটু মনে হয় যে ইম্পর্টেন্টের তালিকায় রাখা উচিত, কারণ ডেঙ্গু ফিভারটা কিন্তু আসলেই এখন বেশি হচ্ছে যখন সামার সিজনটা থাকে বা বৃষ্টির সিজন থাকে এই সময়টাতে, তাই না? এখন এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে তার একটাও কিন্তু বাদ দেওয়ার মতো নাই। আমি তোমাদেরকে স্টার দিয়েও কিন্তু বোঝাবো না যে এখানে এই প্যারাগ্রাফটা আসবেই। আমি বলবো এই প্যারাগ্রাফগুলো সবগুলো তোমরা করতে পারো, অবশ্যই করতে পারো। ঠিক আছে, লোডশেডিং আমি জাস্ট দিয়ে রাখছি, বাট লোডশেডিং আসবে কি আসবে না এটা আমি শিওরলি বলতে পারতেছি না। স্কুল লাইব্রেরি বলো বা ন্যাশনাল ফ্ল্যাগ বলো, বুক ফেয়ার বলো, রেইনি ডে বলো, অথবা ডিফরেস্টেশন, মানে প্রবলেমেটিক যে সমস্ত প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আসার সম্ভাবনা রয়েছে বেশি। তারপরে উইন্টার মর্নিং, সবশেষে জুলাই আপরাইজিং, এটার ব্যাপারে আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, আসবে কি আসবে না, আমি নিজেও একটু কনফিউশনে ভুগি। এখন কথা হচ্ছে, যারা তোমরা ভালো, মানে আমি বলবো না ভালো স্টুডেন্ট, যারা তোমরা পড়েছো তারা এই প্যারাগ্রাফগুলো তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। এখন কথা হইছে, যারা পড়ো নাই বা যারা পরীক্ষার আগের রাতে পড়ো বা প্যারাগ্রাফগুলো দেখো, তারা কি করবে? তারা হয়তো বা কোনো না কোনো শর্টকাট তো অবলম্বন করে, তাই না? তো তাদের জন্য আমি কিছু জিনিস এখানে আমি দেখাতে চাচ্ছি। দেখানোর আগে একটু বলবো যে প্যারাগ্রাফটা কিন্তু সাধারণত আমাদের 10 মার্কসের, তাই না বাবা? প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে আমাদের 10 মার্কসের, আমরা সবাই জানি, তাই না? এই 10 মার্কসের প্যারাগ্রাফ তোমরা যখন করতেছো 10 মার্কের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু তোমরা প্যারা লিখতে পারবা না, প্যারা দিতে পারবা না। ওকে, কি করবা? মার্জিন করলা বাবারা। আমি ওই ক্লাসেও দেখিয়েছি, এই ক্লাসেও আমি একটু দেখাতে যাচ্ছি। তোমরা মার্জিন করলা এইখানে, হ্যাঁ, এইখান থেকে তোমরা মার্জিন করলা। মার্জিন করার পরে তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখলা। মনে করো তুমি এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখলা। ওকে, এইভাবে করে লিখলা। লেখার পরে এইপরে যেই নাম্বার সেই নাম্বারটা লিখলা। নিচে কি করলা? নিচে আন্ডারলাইন করলা। আন্ডারলাইন করার পরে হেডলাইনটা দিলা। হ্যাঁ, হেডলাইন দিলা। মনে করো এখানে ট্রাফিক জ্যাম নিয়ে কোশ্চেন হয়েছে, ঠিক আছে, ট্রাফিক জ্যাম নিয়ে। এখন প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে 10 মার্কসের, তোমার দেওয়া উচিত কত? তোমার হচ্ছে গিয়ে করা উচিত এখানে 180 ওয়ার্ডস। এই প্যারাগ্রাফটা লিখতে হলে অবশ্যই 180 ওয়ার্ডস এর মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়ে। 180 ওয়ার্ডসের মধ্যে রাখো, চেষ্টা করো 180 ওয়ার্ডসের মধ্যে রাখার। এই পরে আমি যেটা বলবো, যে ট্রাফিক জ্যাম লিখলা, এখানে ইয়ে দিলা, মার্জিন কিন্তু তুমি ভিজিবল রাখছো দুইটা মার্জিন ভিজিবল রাখছো, বাট ইনভিজিবল মার্জিন বলতে কি বুঝাচ্ছি আমি একটু বুঝাই দিই। মনে করো তুমি প্যারাগ্রাফ এখান থেকে লেখা শুরু করলা, হ্যাঁ, এই লিখলা, এইখানে হাফ ইঞ্চ আগে থেমে যাবা। কি? হাফ ইঞ্চ আগে
এই জায়গাটা এসে থেমে যাবা, এই জায়গার পরে লিখবা না। নিচেও ঠিক লেখা শেষ করার আগে হাফ ইঞ্চ আগে এসে থেমে যাবা। প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, প্যারাগ্রাফে বাংলাদেশে প্যারা করা যায় না। ওকে, অন্যান্য দেশে তুমি প্যারা করতে পারো, প্যারাগ্রাফে প্যারা করো, সমস্যা নাই। এইটা কি করতে হবে, একদম এইভাবে এই সিরিয়াল এইভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, তোমার যদি কোনো ওয়ার্ড এসে এই জায়গায় শেষ হয়ে যায়, মনে করো এই জায়গায় এসে শেষ হয়ে যায় মানে কি, তারপর আরো লাগবে জায়গা, এমন অবস্থা যদি হয়, মনে করো এখানে আমি লিখলাম কি লোনলি, লেখার পরে এই জায়গা থেকে আর জায়গা নাই, ছোট্ট একটা হাইফেন দিয়ে দাও, NESS এখান থেকে লেখো, ওকে, লোনলিনেস লিখলা। এইভাবে তুমি চাইলে লেখাটা কমপ্লিট করতে পারো, মানে সোজা রাখতে পারো। যতক্ষণ না প্যারাগ্রাফ শেষ হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্টাইলে লিখে যেতে পারো। যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, মনে করো তোমার প্যারাগ্রাফটা এইখানে গিয়ে শেষ হয়ে গেছে, ওকে ফাইন, স্টপ, এই জায়গায় থেমে যাও। ক্লিয়ার তো? এই হচ্ছে ব্যাপার। 180 ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করো। এখন তোমরা আবার কোশ্চেন করে বসো যে স্যার আমি প্যারাগ্রাফ কয় পেজ লিখবো? বাবা, তোমার হাতের লেখা কতটুকু বড় আমি জানি না, কিন্তু আবার এরকম স্টুডেন্ট আছে যে যার হাতের লেখা ছোট, এমন স্টুডেন্ট আছে যে এক লাইনে ঠিক আছে, ধরো 12 ওয়ার্ড লেখে, আমি ধরলাম 12 ওয়ার্ড ইন আ লাইন, এরকম যদি হয়, এখন তার মানে কি করে, এক লাইনে যদি 12টা ওয়ার্ড লেখে, ধরো সে টোটাল লাইন লিখছে কয়টা, হ্যাঁ ধরো এখানে সে 12 লাইন ইন আ পেজ, এইরকম যদি আমি করি, অ্যাভারেজে যদি সে 12টা ওয়ার্ড লেখে পার লাইনে, আর যদি সে 12টা লাইন যদি এক পেজে লেখে, 12টা ওয়ার্ড লিখলো এক লাইনে, 12টা পেজ লিখলো, সরি 12টা লাইন লিখলো, তাহলে কি হবে, 12 12 144, তার মানে অ্যারাউন্ড তার 140 প্লাস ওয়ার্ড লেখা হইতেছে এক পেজে। তার মানে তার লাগবে কত, মিনিমাম মানে কি প্রায় 1.5 পেজের মতো লাগবে, 1.5 পেজ হয়ে গেলেই তার 180 ওয়ার্ডস কমপ্লিট। আবার এমনও স্টুডেন্ট আছে যারা একটা লাইনের মধ্যে হচ্ছে 10টা মানে 10টা বা 7 বা 8টা ওয়ার্ড লেখে। 8টা ওয়ার্ড যদি লেখে, ধরো 8টা ওয়ার্ড লিখে সে করলো কি, এইখানে তোমার ওই যে 10টা লাইন লিখলো, আর 10 80, তার মানে তার পেজ লাগবে কত, তার পেজ লাগবে মিনিমাম মানে প্রায় 2.5 পেজের কাছাকাছি। এইটাই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে এইভাবে লিখবা, এইটা হচ্ছে আমার কথা। আর এটার জন্য তুমি পাচ্ছ কত, 10 মার্ক। 10 মার্ক কিন্তু তুমি পুরোটা পাবা না, খুব ভালো হইলে তুমি 9 মার্ক পাবা, 10 দিবে না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মার্ক 8, সর্বোচ্চ দিলে 9, তোমাকে 10 দিবে না, দেয় না সাধারণত। কথা বুঝতে পারছো? মোস্ট অফ দ্য স্টুডেন্টস পায় না, রিয়েলিটি মাইনে নাও এক কথায়, ঠিক আছে? এইটা করার পর তুমি কি করবা, এখন মনে করো স্যার প্যারাগ্রাফ তো কমন পড়ে নাই, আমার তো জীবন শেষ, এরকম হইতে পারে, আল্লাহ না করুক, আমি চাই না হোক, যদি হয় তখন কি করবা, মনে করো যদি হয়, তাইলে এইখানে কিছু সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ আছে। ধরো তোমার প্যারাগ্রাফ হঠাৎ করে আসলো রোড অ্যাক্সিডেন্ট, হায় পারি না তো, হঠাৎ করে প্যারাগ্রাফ আসলো কুসংস্কার, সুপারস্টিশনস, হায় এই প্যারাগ্রাফ তো পড়ি নাই। আবার হঠাৎ করে মনে করো আসলো হচ্ছে টেরোরিজম, এইটা আসলো, ওমা এই প্যারাগ্রাফ তো জীবনে শুনি নাই, মানে প্যারাগ্রাফ হিসেবে আসে সেটা শুনি নাই। অথবা আসলো অ্যাসিড থ্রোয়িং, অথবা আসলো কারাপশন, মানে কি এইগুলা প্যারাগ্রাফ হিসেবে আসতে পারতো, স্যার তো এটা দাগাই দেয় নাই, করবোটা কি, আসো কি করবা, এই ফরম্যাটটা ইউজ করো, হ্যাঁ। এইটা আমি তাদের জন্য বলতেছি যারা ওই প্যারাগ্রাফগুলো পড়ার পাশাপাশি একটা ব্যাকআপ রাখতে চায়। আমি কিন্তু বলতেছি না আমারটাই পড়তে হবে, বাবা তোমার যারটা ভাল লাগে তারটা পড়ো, কিন্তু যদি হয়, আমি এই জন্য বলতেছি তাইলে তোমরা এই কাজটা করতে পারো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, যে টপিক সম্পর্কে আসবে সেই টপিক নিয়ে পড়বা, ওকে। তাহলে কি আছে, ড্যাশ ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, মহান এবং ক্ষতিকর সমস্যা।
এইটা শুধুমাত্র একটা সাধারণ সমস্যা না আমাদের দেশের জন্য, বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। অন্য দেশের জন্য কিন্তু এটা একটা মহা বিপদ সংকেত। ড্যাশ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস, মানে যে টপিকটা নিয়ে লিখবো সেটা আমাদের সামাজিক যে শান্তিটা নষ্ট করে দিচ্ছে, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখটাকে নষ্ট করে দিচ্ছে ডে বাই ডে, দিনে দিনে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল। এইটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, which is very alarming, যেটা হচ্ছে খুবই ভয়াবহ বা সতর্ক বার্তা। কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটা রাখার ফলে বা এই সমস্যা থাকার ফলে উই ক্যান নট ইম্যাজিন, আমরা ভাবতেই পারি না আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের শান্তিপূর্ণ এবং সুখী জীবনটাকে। দো যদিও ড্যাশ ইজ এ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম, তো মানে কি ওই টপিকটার ব্যাপারে লিখবা, এটা কিন্তু খুবই কঠিন এই সমস্যাটা সমাধান করা টোটালি সম্পূর্ণভাবে ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, কিন্তু আমাদের যে কোনো মূল্যেই হোক চেষ্টা করে যেতে হবে উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম। মানে এই সমস্যাটাকে যদি আমরা কি করতে না পারি, যদি আমরা দূর না করতে পারি, পিপল ক্যান নট, এখানে একটা কমা হবে, পিপল ক্যান নট গেট রিলিফ, মানুষ কিন্তু তখন নিস্তার পাবে না, মুক্তি পাবে না। এভরিবডি ওয়ান্টস আ গুড সলিউশন ফর দিস প্রবলেম, প্রত্যেকেই কিন্তু চায় একটা ভালো সমাধান এই সমস্যার জন্য, ঠিক আছে। তারপরে বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, পাশাপাশি সরকারের কিন্তু এগিয়ে আসা উচিত এই সমস্যাটা থেকে বের করে নিয়ে আসার জন্য মানুষদেরকে। দ্য ল ফোর্সেস এজেন্সিস, ওকে ওয়েট, হোয়াট এম আই ডুইং অ্যাকচুয়ালি, the law forces agencies should arrest them who are creating this kind of problem, মানে আইনগত যে লোকজনরা আছে, মানে পুলিশ হোক আর্মি হোক, ঠিক আছে, যারাই আছে না কেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত যারা এই ধরনের সমস্যার সৃষ্টি করতেছে। এরপরে ড্যাশ ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখন মানে এইটাকে মানে কি সমাধান করা সম্ভব কি জনসচেতনতা বৃদ্ধি করে। সো তারপরে ড্যাশ শুড বি মোর অ্যাক্টিভ, তার মানে কি এখানে উই দিয়ে দাও, সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন। এই গেল ব্যাপারটা, তাই না, এটা গেল ব্যাপারটা। এখন আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এখানে কয়টা ওয়ার্ড আছে? ফার্স্ট লাইনে আমি ধরলাম 1 2 3 4 5 6, ওখানে 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা যদি ওয়ার্ড থাকে আমি ধরলাম এখানে 17 না 15ই ধরলাম, 30 60 90 120, ধরো এখানে 150-এর মতো ওয়ার্ড আছে। তুমি কি আর 5টা সেন্টেন্স বানাইতে পারবা না? পারবা, পারবা, ওই ক্ষমতা তোমার মধ্যে আছে, পারবা। একটু ক্রিয়েটিভ জিনিস তুমি একটু ঢুকায় তারপরে বানাও, ওকে, তা তোমার কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের হয়ে গেল। এরপরের কাজ কি? এইপরে মনে করো হঠাৎ করে একটা প্যারাগ্রাফ আসলো, স্যার মোবাইল ফোন আসছে, স্যার স্যার আপনি আমার মোবাইল ফোন দেন নাই, স্যার স্যার ইন্টারনেট আসছে, হায় হায় স্যার ইন্টারনেট তো কোনো নামের কিছু পড়েই নেই, প্যারাগ্রাফ, স্যার কম্পিউটার আসছে, স্যার এটা তো জীবনও দেখি নেই, স্যার হ্যাঁ স্যার ইলেকট্রিসিটি নিয়ে প্যারাগ্রাফ আসছে, স্যার কই যাবো, কেমনে করবো, কেবেও করবো, স্যার বুঝতেছি না। তখন কি করবা? এই যে ব্যাকআপ, এইটা ব্যাকআপ, হ্যাঁ এই ব্যাকআপটা রাখো। মানে তুমি প্যারাগ্রাফ তো পড়বাই যেগুলো আমি দিয়েছি সাজেশন হিসেবে, বাট হঠাৎ করে যদি এরকম কিছু হয় তাহলে এই ব্যাকআপটা রাখো, ঠিক আছে, তোমাদের জন্য কাজে দিবে বাবা, এই আর কিছু না, ঠিক আছে। তাহলে উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি কিন্তু মানে কি এখানে কি বুঝাইছে, আমরা বসবাস করছি বিজ্ঞানের যুগে এবং প্রযুক্তির যুগে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের আশীর্বাদে বা সাহায্যে, অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির সাহায্যে, উই হ্যাভ ইনভার্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস। এখানে ইনভার্টেড না, এটা অ্যাকচুয়ালি ইনভেন্টেড হবে, ওকে, ইনভেন্টেড হবে। আমরা আবিষ্কার করেছি অনেক চমৎকার জিনিস, ড্যাশ ইজ ওয়ান অফ দেম, এটা এদের মধ্যে একটা। ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স, ইহা হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদ। তারপরে ফর দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর
জন্য টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস অবজেক্টিভস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এখন উপভোগ করতে পারছি বিভিন্ন জিনিস এই পৃথিবীর থ্রু এই টপিকটা, যে টপিক নিয়ে বলা হচ্ছে সেই টপিকটা দিবা, যেটা আমি অলরেডি মেনশন করেছি এর আগের স্লাইডে। এরপর আসো, ইট বট দ্য রিমোটেস্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড। এইটা পৃথিবীর সব থেকে দূরবর্তী জায়গাকে কি করছে, কাছে নিয়ে আসছে, মানে হাতের মুঠোয় নিয়ে আসছে। ওকে, তারপরে ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার, ইহার কিছু জাদুকরী ক্ষমতা রয়েছে। উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি, আমাদের অবশ্যই এই ধরনের প্রযুক্তিগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা উচিত। তারপরে উই ক্যান ওয়াইডেন আওয়ার নলেজ, আমরা আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারি বাই ইট, ইহার মাধ্যমে ইন ডিফারেন্ট ফিল্ডস। গেল, ড্যাশ গিভ আস আ লট অফ অপরচুনিটিস অ্যান্ড ইট মেইনলি ইনফ্লুয়েন্স মোর অন ইয়াং জেনারেশন। মানে এই জিনিসটা আমাদেরকে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, অ্যান্ড ইট মেইনলি মানে ইহা সাধারণত প্রভাবিত করেছে মোর অন ইয়াং জেনারেশন, মানে যুব সমাজের ভিতরে প্রচুর পরিমাণে। As everything has both negative and positive sides, যেহেতু প্রত্যেকটা জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক অবস্থা রয়েছে, সো ড্যাশ হ্যাজ অলসো টু সাইডস, এটা কিন্তু দুইটা দিকেই আছে। তারপর অ্যান্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইডস, আমাদের অবশ্যই ইতিবাচক দিকটাই দেখতে হবে, উইচ প্রোভাইড আস ইউজফুল নলেজ, যেটা আমাদেরকে দিতে পারে একটা উপকারীমূলক জ্ঞান। এই কিন্তু এইটুকুই কি তুমি লিখবা না, এর সাথে তুমি তোমার মতো করে 5টা লাইন একটু বাড়াও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি বলতেছি। ওকে, তো এই হচ্ছে আমার প্যারাগ্রাফের নিয়ে তোমাদের সাথে দরকারি যে সমস্ত আলোচনা করার দরকার সেটা। তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। এরপরের ক্লাসে আসছে তোমাদের জন্য ফর্মাল লেটার, এবং ফর্মাল লেটারের পাশাপাশি ইনফর্মাল লেটার অ্যান্ড অলসো ইমেল। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।